হয়েছে কোভিড নিয়ে তথ্য রাখবো, আপনাদের প্রশ্ন যে আছে সেটা আমরা শুনবো, উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আজকে এক্সপার্ট গ্রুপের অন্যতম সদস্য ডক্টর অভিজিৎ চৌধুরীকে রিকোয়েস্ট করছি উনি ওনার বক্তব্য দিয়েই প্রেস ব্রিফটা শুরু করেন। আচ্ছা, নমস্কার। আমি যে বিষয়টা আপনাদের সামনে একটু পরিষ্কার করার লক্ষ্য নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে আজকে এবং এটা নিয়ে গত কয়েকদিন ধরেই সারা দেশ জুড়ে আলোচনা হচ্ছে, রাজ্য জুড়ে আলোচনা হচ্ছে, মানুষের ঔৎসুক্য এবং মানুষ তাকিয়ে আছে সেটা হচ্ছে র্যাপিড টেস্ট নিয়ে, এবং এই টেস্টের উপযোগিতা এবং প্রায়োগিক দিক কি সেইটার ব্যাপারে আমাদের পরিচ্ছন্ন পরিষ্কার দৃষ্টিভঙ্গিটা তৈরি হওয়া দরকার। এবং এক্ষেত্রে আমার মনে হয়েছে যে মিডিয়ার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, যে এটা করে কি লাভ হবে এবং এটার থেকে কি খবর আমাদের কাছে আসতে পারে সেই ব্যাপারটাই আমি আপনাদের একটু খোলসা করে বলতে চাই। তো যেটা বিষয় সেটা হচ্ছে যে র্যাপিড টেস্ট, যেটা আমরা এতদিন ধরে এবং এখনো যে টেস্টটার উপরে সব থেকে বেশি ভরসা রাখবো সেটা হচ্ছে RT-PCR অর্থাৎ রিভার ট্রান্সক্রিপ্টেজ PCR। আমি যদি খুব খোলসা করে বলি, রিভার ট্রান্সক্রিপ্টেজ PCR পদ্ধতিতে যেটা ধরা হয় এবং ধরা যায় সেটা হচ্ছে যে জীবাণু অর্থাৎ ভাইরাস আমার শরীরে প্রবেশ করছে তার যে জিনগত ঐতিহ্য সেটা ধরা যায়, অর্থাৎ কাকে চিকিৎসা করব, কাকে আমার অ্যাটেনশনে নিয়ে আসবো সেটা নির্দিষ্ট করার সব থেকে কনফার্মেটরি পদ্ধতি হচ্ছে RT-PCR। আমাদের এটা ভুলে গেলে চলবে না। এবং সারা পৃথিবীতে কিন্তু এখনো পলিমারেজ চেইন রিয়াকশন ভিত্তিক RT-PCR পদ্ধতির উপরই ভরসা রাখা হচ্ছে এবং আমরাই তার উপরও ভরসা রাখবো। এবং এখন চেষ্টা চলছে যে র্যাপিড পয়েন্ট অফ কেয়ার PCR পদ্ধতি কি ডেভেলপ করা যায়। যতদিন সেটা না আসছে, যে পদ্ধতিটা আমাদের সামনে এসেছে সেটাও যেটাকে আমরা র্যাপিড টেস্ট বলে সাধারণ মানুষের সামনে এসছে এবং সরকারও সেটা প্রয়োগ করার কথা ভেবেছে, সেটা হচ্ছে অ্যান্টিবডি বেস টেস্ট। তো এটা যেটা ঘটনা সেটা হচ্ছে, একটা জীবাণু আমার শরীরে ঢুকলে পরে আমার শরীর সেই জীবাণুর বিরুদ্ধে যে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে সেটা দিয়ে জীবাণুর পদচিহ্ন ধরা যায়। আমি আবার জোর দিয়ে বলছি, জীবাণু নয়, জীবাণুর পদচিহ্ন। জীবাণু যে এই লোকালিটিতে এসছিল, এই এলাকায় এসছিল, সেইটা ধরার জন্য এই অ্যান্টিবডি বেস টেস্ট হচ্ছে উপযুক্ত। দু ধরনের এবং অনেক ধরনের অ্যান্টিবডি আছে, যে অ্যান্টিবডি বেস টেস্টের মধ্যে দিয়ে এই পদ্ধতিটা মূলত ধরা যাবে সেটা হচ্ছে IgM, যেটা আগে আসে। কিন্তু আমাদের মাথায় রাখা দরকার যে সেটাও পজিটিভ হতে অন্তত 7 দিন এবং সাধারণ পক্ষে 9 দিন লেগে যেতে পারে। অর্থাৎ কিনা এই উইন্ডোতে এক্সপোজারের পর কিন্তু কোনো ব্যক্তি ফলসলি নেগেটিভ হতে পারেন। কাজেই কার্ড টেস্ট আমার চোখের সামনে পজিটিভ অথবা নেগেটিভ হলো, তাতে উল্লসিত হওয়ারও কিছু নেই নেগেটিভে, পজিটিভ হওয়াতে আতঙ্কিত হয়ে লাফিয়ে পড়ারও কিছু নেই। কারণ মনে রাখবেন, প্রতিটা পজিটিভকে কনফার্ম করতে হবে RT-PCR করে। কাজেই আমরা খুব সন্তর্পণে আমাদেরকে এগোতে হবে এই র্যাপিড টেস্টের ইন্টারপ্রিটেশনে, অর্থাৎ কেমন ভাবে আমি সেটাকে নেব। কাজে র্যাপিড টেস্ট মানেই কিন্তু আমার হাতের কাছে একটা জীবন কাঠি মরণ কাঠি এসে গেছে এটা ভাবাটা নয়। আবার অ্যাট দ্য সেম টাইম যেটা করতে হবে সেটা হচ্ছে RT-PCR, এবং সেটা করার পরিকল্পনাও চলছে। RT-PCR পদ্ধতির টেস্টগুলোকে আরো ব্যাপকভাবে প্রয়োগ করা। চিকিৎসার ক্ষেত্রে আপনারা জানেন যে নতুন কোনো অগ্রগতি এখনো পর্যন্ত কিন্তু আমরা যেগুলো জানি, মানে একদিন পর্যন্ত গতকাল পর্যন্ত আমরা যেগুলো জেনে এসেছি সেগুলো এখনো নতুন কিছু আসেনি। আপনারা জানেন, আগেও বলা হয়েছে আমাদের রাজ্যেও সরকার থেকে উৎসাহ দেওয়া হয়েছে কনভালেসেন্ট সেরাপ থেকে প্লাজমা নিয়ে, এবং আমি যতদূর জানি সেটা হচ্ছে ID হসপিটাল ভিত্তিক সেই প্রায়োগিক দিকও শুরু হয়েছে। এবং চিকিৎসার অন্যান্য দিকগুলোতেও আমাদের রাজ্যের অংশগ্রহণ সুনিশ্চিত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ এক্সপার্ট কমিটিও করবে, আলোচিত হচ্ছে। এবং ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি বোর্ডের বিগত মিটিংও যেটা আলোচিত হয়েছে সেটা হচ্ছে যে কোন কোন জায়গাগুলোকে এবং কোন কোন পদ্ধতিতে
এবং সেটা সরকারের কাছে নীতি নির্ধারণের জন্য দেওয়া হয়েছে, কারণ সরকারই শেষ পর্যন্ত ঠিক করবে নীতি কি হবে এবং সেটার প্রয়োগ কিভাবে হবে, এবং সেগুলো সরকারের কাছে তুলে ধরা হয়েছে। থ্যাংক ইউ। চিফ সেক্রেটারি সাহেব, আপনাদের কাছে তথ্য এবং আমি র্যাপিড টেস্ট দিয়েই শুরু করছি। র্যাপিড টেস্টের ক্ষেত্রে আইসিএমআর গাইডলাইন যেটা আছে সেটা হচ্ছে দুটো ক্ষেত্রতে এটাকে ব্যবহার করা যেতে পারে। একটা হচ্ছে যেটা হটস্পট আছে অথবা যেখান থেকে অ্যাক্টিভ কেসগুলো বেরোচ্ছে, আর 2 নম্বর হচ্ছে যেটা লো ইনসিডেন্স এলাকা আছে, মানে যেখানে কেসটা খুব কম রয়েছে। এবার হটস্পটে এটা দেখা হচ্ছে এই জন্য যে তাড়াতাড়ি এইরকম লোক যদি কোনো কারণে পজিটিভ বেরোয়, যেটা ফাইনাল পজিটিভ হচ্ছে না, এটা বলতে পারেন ফাইনাল হওয়ার আগে একটা ইঙ্গিত করছে আমাদেরকে কি পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে এইরকম লোককে আমরা তাড়াতাড়ি আইসোলেট করতে পারি, ওকে কোয়ারেন্টাইনে নিয়ে যেতে পারি অথবা কোভিড হাসপাতালে নিয়ে যেতে পারি। এসিমটোমেটিক হলেও এটা আমরা করব। এই জন্য বলা হচ্ছে হটস্পটে এটা কিছুটা ব্যবহার করা হয়, আর কিছুটা ব্যবহার করা হবে লো ইনসিডেন্স। লো ইনসিডেন্স এরিয়া যেমন আমাদের, আপনারা জানেন প্রায় 10টা জেলা আছে যেখানে আমাদের ইনসিডেন্স ফ্রি ছিল। এখন পূর্ব বর্ধমানে একটা কেস বেরিয়েছে, কাজে এখনো 9টা জেলা আছে যেখানে কোনো কেস বেরোয় নেই। আবার এটাও আছে যে যেখানে বেরিয়েছে তার মধ্যে বেশ কয়েকটা জেলা আছে যেখানে গত 10 দিন 15 দিন ধরে কোনো কেস বেরোয়নি। সো ফলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে লো ইনসিডেন্স এরিয়াতে এটা যাতে না হয় যে আমাদের টেস্টের পরিধির বাইরে কেউ রয়ে গেছে, এই জন্যে র্যাপিড টেস্ট করে আমরা কভারেজটা বাড়াতে পারি। আর পাশাপাশি হটস্পট আজকে যেখানে শুরু হয়েছে সেটা হচ্ছে কলকাতা আর হাওড়াতে, যে এলাকাগুলিতে বেশি কেস রিপোর্টেড হয়েছে সেখানে এই র্যাপিড টেস্টিং শুরু হয়েছে। আগামীকাল থেকে এই এলাকাগুলি ছাড়াও লো ইনসিডেন্স ডিস্ট্রিক্ট, কতগুলো নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্ট, কতগুলো সাউথ বেঙ্গলের ডিস্ট্রিক্ট, যেটা নিয়ে স্বাস্থ্য বিভাগ পরিকল্পনা গ্রহণ করছেন, তারা কাল থেকে এই টেস্টটা শুরু করবেন। কতগুলো জায়গায় কালকে শুরু হবে, আবার কতগুলো জায়গায় পরশুদিন শুরু হবে। এবার আমি আপনাকে তথ্য দিই, অ্যাক্টিভ করোনা পজিটিভ কেসে গতকাল ছিল 198, আজকে নতুন করোনা পজিটিভ কেস অ্যাড হয়েছে 54। তারপরে মাইনাস এটা থেকে যেটা আমরা অ্যাক্টিভ বের করার জন্য বলি, 7 জনকে ফার্দার ডিসচার্জ করা হয়েছে। তাহলে টোটাল অ্যাক্টিভ কেস অন আজকে দিনে সেটা হচ্ছে 20 এপ্রিলে সেটা হচ্ছে 245। 245টে অ্যাক্টিভ করোনা কেস রয়েছে আজকে দিনে আমাদের রাজ্যে। আজ অবধি যত লোককে রিলিজ করা হয়েছে তার সংখ্যা হচ্ছে 73 জনকে রিলিজ করা হয়েছে। টোটাল নাম্বার অফ টেস্ট যেটা কন্ডাক্ট করা হয়েছে সেটা হচ্ছে 5469। 5469টা কেস আমরা টেস্ট করেছি, স্যাম্পল টেস্ট করেছি ইন আওয়ার ল্যাবস ইন বেঙ্গল। এবার লাস্ট 1 ডে মধ্যে আমরা 424টা টেস্ট করেছি, সেটা আপনারা যোগ বিয়োগ করে নিজেই দেখে নিতে পারেন গতকাল কটা টেস্ট হয়েছিল, আজকে কটা টেস্ট হয়েছে। মালদাতে টেস্টিং শুরু হয়েছে। মালদাতে গতকাল 59 কেস হয়েছে শুরু টেস্টিং, তার মধ্যে 7খানা ট্রায়াল লেভেলে টেস্টিং ছিল। এই 59 টেস্টের মধ্যে সবকটা নেগেটিভ বেরিয়েছে। মালদাতে নতুন টেস্টিং ফেসিলিটি দেওয়া হয়েছে, আমরা কাজটা শুরু করেছি। এবার আমরা যে নতুন ঘোষণা করছি তার মধ্যে রয়েছে যে মিষ্টি শপ আর ফ্লাওয়ার শপ, ফুলের দোকান আর মিষ্টির দোকান 12টার সময় বন্ধ করে দেওয়া হবে। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে আমরা আগেও বলেছি, আবার বলছি, বারে বারে বলছি আপনাদেরকে, আমরা আপিল করছি, রিকোয়েস্ট করছি যে আপনারা সবাই বাড়িতে থাকুন। এই লকডাউন শুধুমাত্র গভর্নমেন্ট ফোর্স দিয়ে, পুলিশ দিয়ে এনফোর্স করা যায় না, এটা সেলফ ডিসিপ্লিনের ব্যাপার রয়েছে। সবাই কিন্তু যদি অংশগ্রহণ না করেন, সবাই যদি সহযোগিতা না করেন, সবাই যদি কিছু কিছু কষ্ট সহ যদি বাড়িতে না থাকেন, তাহলে এটা ইট ইজ নট এ ম্যাটার অফ পুলিশিং, এটা ম্যাটার হচ্ছে, ইট ইজ মোর এ ম্যাটার অফ সেলফ ডিসিপ্লিন অ্যান্ড সেন্স অফ রেসপন্সিবিলিটি। আমরা আশা করি পশ্চিমবঙ্গের মানুষরা
এতটা দায়িত্বশীল রয়েছেন, তারা নিজে থেকে বাড়ি থেকে বেরোবেন না। আমাদের কাছে এইরকম ঘটনা আসছে যে ছোটোখাটো কাজের নাম করে লোকেরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, যেহেতু এই নাম করে বেরোলে রাস্তায় কেউ আটকাচ্ছে না, কিন্তু এটা ঠিক নেই। আপনি শুধুমাত্র নিজের জন্যে সংকট ডেকে আনছেন না, আপনার পরিবারের জন্যে, আপনার প্রতিবেশীর জন্যে, পাড়ার জন্যে, সবাইকে আপনি কিন্তু একটা সংকটে ফেলছেন। কাজে প্রত্যেক মানুষ কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে আপনারা কাইন্ডলি বাড়িতে থাকুন, বাড়ি থেকে বেরোবেন না। 3 মে অবধি এই লকডাউন চলবে। এর মধ্যে যেহেতু আপনারা জানেন কলকাতার হাওড়াতে এটা কয়েকটা কেস বেড়ে গেছে, এই জন্যে কলকাতা হাওড়াতে আমরা আরও স্ট্রিক্ট ব্যারিকেডিংয়ের দিকে যাচ্ছি। কিন্তু মাথায় রাখবেন যে কোনো জায়গা, আমি আগেও বলেছি, ব্যারিকেডিং করার আগে, মানুষের চলাফেরা রেস্ট্রিক্ট করার আগে কিন্তু ওদের এসেনশিয়াল জিনিসের ব্যবস্থা আমরা করি। আমরা সুফল বাংলা যে আমাদের এসেনশিয়াল গুডস প্রোভাইড করার যে আউটলেট রয়েছে, সেই সুফল বাংলা মাধ্যমে আজ থেকে আমরা এই ব্যবস্থাটাকে আরও স্ট্রেনথেন করছি, যাতে সব পাড়াতে, সব জায়গায় অন্তত সুফল বাংলাতে এই জিনিসগুলো পাওয়া যায়। এবার পুলিশ অথবা আমাদের যারা মিউনিসিপ্যালিটির স্টাফেরা রয়েছেন তারাও হেল্প করবেন। আপনারা দেখেছেন যে যদি কেউ ব্যারিকেড কাছে পৌঁছে যায়, সামান্য জিনিস যদি আনতে হয়, কেউ এনে দিয়ে দেবে। আমরা কিন্তু আমাদের তরফ থেকে যত রকম ব্যবস্থা নেওয়ার আছে নেব, যাতে মানুষের কষ্ট না হয়। ইন্ডাস্ট্রিতে আমাদের প্রায় 1500 মতন কেস এসেছিল, যারা বিভিন্ন ইন্ডাস্ট্রি অথবা এন্টারপ্রাইজ আমাদেরকে বলেছিল যে ছাড় দেওয়ার জন্য, যেটা আমরা বলেছি যে আমাদের কাছে অ্যাপ্লাই করে এটা ছাড় দিতে হবে। তার মধ্যে প্রায় 375টি ছিল রিকোয়েস্ট ফ্রম কন্টেনমেন্ট জোন, যেটাকে আমরা বলছি বিভিন্ন রকম ভাষা দিয়ে বলা হচ্ছে হটস্পট, কন্টেনমেন্ট জোন। এখান থেকে আমাদের ছিল টোটাল প্রায় 300 মতন কেস, যেটা আমরা রিজেক্ট করে দিয়েছি। ইনফ্যাক্ট 375 কেস আমরা রিজেক্ট করে দিয়েছি, যেটা এই এলাকা থেকে এসেছিল। এই এলাকাতে যদি কোনো এন্টারপ্রাইজ থাকে অথবা এই এলাকা থেকে লেবার যেখানে গিয়ে কাজ করবে অথবা লোক যেখানে কাজ করবে, দুটোকেই পাস দেওয়া হচ্ছে না। আমরা প্রায় 300 মতন ইন্ডাস্ট্রি এন্টারপ্রাইজ সারা বাংলা তাদেরকে এলাউ করেছি উইথ কন্ডিশন। আস্তে আস্তে যে অ্যাপ্লিকেশনগুলো পড়ছে, আমরা লোকাল লেভেলে এনকোয়ারি করে তাদের কাছ থেকে সমস্ত রকম তথ্য নিয়ে এই ব্যবস্থা করছি। যে মেটেরিয়ালগুলো দেওয়া হয়েছে তার মধ্যে এই অবধি প্রায় 4 লক্ষ পিপি, 3.96 লাখ পিপি আমরা ডিস্ট্রিবিউট করেছি। আমরা 2.45 লাখ N95 মাস্ক দিয়েছি। এমনি মাস্ক যেটা আছে 2 প্লাই 3 প্লাই, সেটা আমরা 17 লক্ষ দিয়েছি। হ্যান্ড স্যানিটাইজার 86,000 লিটার দিয়েছি। গ্লাভস আমরা 7.90 লাখ দিয়েছি। আর গানস তো আপনাকে আগেই বলা হয়েছে, আমরা 5000 গান আশা করছি কালকে পেয়ে যাব, যেখানে যেখানে আরও প্রয়োগ করতে হবে কন্টেনমেন্ট এরিয়াতে, কতগুলো অফিসে, এটাকে আমরা আরও স্ট্রেনথেন করছি। কোয়ারেন্টাইন মধ্যে আমাদের এখনও গভর্নমেন্ট কোয়ারেন্টাইনে রয়েছেন 4460 জন। 4460 পিপল আর স্টিল ইন গভর্নমেন্ট কোয়ারেন্টাইন। টোটাল লোক যাদেরকে, টোটাল সংখ্যা যাদেরকে আমরা ছেড়েছি গভর্নমেন্ট কোয়ারেন্টাইন থেকে, তারা হচ্ছে 9870। আর হোম কোয়ারেন্টাইনের মধ্যে এখনও রয়েছেন 34,944 জন, 34944। আর হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে 23,810 জনকে। ইতিমধ্যে আমাদের যেটা অ্যাপ আপনাদেরকে বলা হয়েছিল সন্ধানে, সে অ্যাপের মাধ্যমে আমাদের ডেটাগুলো আসতে শুরু হয়েছে। আমরা আশা করছি কাল থেকে আমরা খুব সারা পশ্চিমবাংলায় ম্যাপিং করতে পারবো, কোথায় কোথায় জ্বর কেসগুলো বেশি হচ্ছে অথবা সারি কেসগুলো বেশি হচ্ছে, যাতে যথাযথ সময় মতন ব্যবস্থা নেওয়া যেতে পারে, সে ব্যবস্থাটা আমরা করছি। আমরা আগেও বলেছি অন্নদাত্রী যে আমাদের মোবাইল অ্যাপ বেসড এগ্রি প্রডিউস কেনার ব্যবস্থা আছে, সেটাও আস্তে আস্তে ওখানে কাজ শুরু হয়ে গেছে। আমরা চেষ্টা করছি যাতে চাষিরা যে জিনিসগুলো তৈরি করছে সেটা ওরা বিক্রি করতে পারে। তো নানা রকম দিক দিয়ে আমরা চেষ্টা করছি মানুষের কাছে, যাতে এটা এসেনশিয়াল জিনিসের ঘাটতি না হয়, লাইফ অ্যান্ড লাইভলিহুডে ব্যালেন্স গিয়ে আমরা আমাদের কাজ করছি। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি বলতে পারি। One at a time. কেন্দ্রীয় প্রতিনিধি দল যে রাজ্যে
এসে গেছে, বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন সেই প্রশ্নটাই করা হচ্ছে। আমি কিভাবে দেখছি সেটা আপনার জানার কি প্রয়োজন? গভর্নমেন্ট কিভাবে দেখছে, তাদেরকে সহযোগিতা করবে? সহযোগিতা করার না করার প্রশ্ন কোথায় থেকে আসছে? মানে এই প্রশ্ন অরিজিনই আমি বুঝলাম না। যদি কেউ আমাদের রাজ্যে এসে আমাদের তার কাছ থেকে কিছু জানতে চায় আমরা সব সময় জানাবো। স্যার একটা বিষয় যদি জানান খুব ভালো হয় স্যার, এই যে মিষ্টির দোকান এবং ফুলের বাজার যেটা 12টার সময় বন্ধ হয়ে যায় বলে, তার মানে 8টা থেকে খুলে 12টার সময় বন্ধ হয়ে যাচ্ছে, এই টাইমটা বেশি নেওয়া হলো কি একমাত্র এই কারণে যে রাস্তায় বেশি করে মানুষ বেরিয়ে পড়ছে, সেটাই? আস্তে আস্তে করে যেখানে প্রয়োজন হবে আমরা সিস্টেমটাকে আরও স্ট্রেনদেন করছি, কিন্তু আপাতত এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে আমরা এই যে দোকানগুলো, দু ধরনের দোকান, ফুল দোকান, মিষ্টি দোকান 12টার সময় বন্ধ করে দেবো। স্যার রাজ্যে যে পিপিইগুলো আসছে, পিপিইগুলো তার কোয়ালিটি বা যে সংখ্যাটা সেটা কি অ্যাডিকুয়েট থাকছে স্যার? আমি বুঝলাম না, মানে ওয়াই দিস কোশ্চেন, এডিকুয়েট ইনএডিকুয়েট? আপনার কি কোনো তথ্য আছে কি কতটা লাগবে, কতটা আমরা দিয়েছি? সংখ্যাটা আপনি বলেছেন স্যার, মানে সেটা বক্তব্য না, বক্তব্যটা হচ্ছে সব জায়গায় কি সেই পিপিইটা পৌঁছে যাচ্ছে, মানে আমরা 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 কোথাও ঘাটতি খবর পাইনি। যদি কোনো সময় এরকম খবর আসছে, রিজনাল আমাদের গোডাউন রয়েছে, সেখান থেকে সঙ্গে সঙ্গে আমরা রিপ্লেনিশ করে দিচ্ছি। আমাদের মতে যতটা দরকার রয়েছে তার থেকে বেশি আমাদের কাছে এই জিনিসগুলো রয়েছে। সরি, মৃতের আজকে যে ছিল, যে লাস্ট ছিল তাই হয়েছে। অডিট কমিটির কাছ থেকে আমরা পাইনি। হোয়াট ওয়াজ দ্য লাস্ট নাম্বার? আই ডোন্ট নো, আই থিঙ্ক ইট ওয়াজ 12। ইয়েস, দেখুন, এটা এই জিনিসগুলোকে নাইসেড অথবা আইসিএমআর কিট হিসাবে আমরা ধরছি না। আমরা যেটা বলেছি সেটা ভালো করে বুঝে নিন। আমরা বলেছি প্রথমে এই কিটগুলো সরাসরি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে আমাদের কাছে আসতো, তারপরে এটা নাইসেড কাছে আসলো, নাইসেড থেকে আমাদেরকে দেওয়া শুরু হলো। যে সেট, যে ব্যাচ এসেছে সেই ব্যাচে একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাম্বিগুয়াস রেজাল্ট আসছে, নট ক্লিয়ার। সেটা আমরা কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেছি। আশা করছি এর মধ্যে যে ডিফেক্টিভ সেটগুলো রয়েছে সেইগুলো ইমিডিয়েটলি চেঞ্জ করা হবে। আর এটা ফ্যাক্ট যে যদি টেস্টটা অ্যাম্বিগুয়াস থাকে তাহলে ডিলে হবেই। এটা কয়েক জায়গায় এই ধরনের আমরা সংবাদ পেয়েছি, যেমন আমার বাঙ্গুরে পেয়েছি, সেখানে অনেকটা টেস্ট করা হয়েছে যার রেজাল্টই বেরোলো না। আবার একবার রেজাল্ট বেরোলো না, আবার চাপতে হবে মেশিনে, আবার রেজাল্ট বেরোবে, তাতে ডিলে তো হচ্ছেই। বললাম তো 59 টেস্ট টোটাল হয়েছে, সবকটা নেগেটিভ। বলুন। ইয়েস, এটা আমরা মনে করি এই টিমটা পাঠানো কোনো যুক্তি নেই। প্রথম হচ্ছে বলা হচ্ছে যেখানে কেস বেশি আছে সেখানে পাঠানো হয়েছে। একটা টিম ক্যালকাটা এসেছে, একটা টিম জলপাইগুড়ি গেছে। এবার আপনারা দেখুন, জলপাইগুড়িতে লাস্ট কেস এসেছে 4 এপ্রিল, 5টে টোটাল কেস ওখান থেকে আমরা পেয়েছি। দার্জিলিংয়ে লাস্ট কেস এসেছে 16 এপ্রিল, ওখান থেকে 5টে কেস পেয়েছি। তার মধ্যে সব কেসটাই কিন্তু ছিল শিলিগুড়ি। কালিম্পংয়ে 7টে কেস চেয়েছি, লাস্ট পেয়েছি 7, তার মধ্যে লাস্ট হয়েছে 2 এপ্রিল, অল ফ্রম ওয়ান ফ্যামিলি এক্সেপ্ট ওয়ান, যে আউটসাইড ফ্যামিলি ইনফেক্টেড হয়েছিল। পূর্ব মেদিনীপুর 19 তারিখের পর থেকে কোনো আমরা পাইনি। তো আমাদের রাজ্যে এমন, যদি আপনি দেখেন মানচিত্র, সেখানে যে এলাকাগুলিকে এখন বলা হচ্ছে যে একটা টিম, সেন্ট্রাল টিম ওখানে গিয়েছে, কেন গেছে, কি মাপকাঠিতে গেছে, কিভাবে ওরা বেছে নিয়েছে এলাকা আমরা জানি না। সেকেন্ড জিনিস হচ্ছে যে এই সংবাদটা পাওয়ার, আমরা খবরটা পেয়েছি, চিঠি পেয়েছি, ফোন পেয়েছি, তার 15 মিনিট মধ্যে এই টিমগুলো নেমে গেছে ক্যালকাটাতে অথবা বাগডোগরাতে। সেখানে বলা হয়েছে টিমগুলো নেমে তারপরে রাজ্য সরকার সঙ্গে যোগাযোগ করে
ওর আমরা লজিস্টিক ট্রান্সপোর্ট ব্যবস্থা করব, তারপরে ওরা যদি ফিল্ডে যাওয়ার মনে করে তাহলে যাবে। আমাদের বক্তব্য একটাই হচ্ছে যে কেন্দ্র আর রাজ্য সরকারের কিভাবে কাজ হবে ইন এ ফেডারেল সেট আপ সেটা দেওয়া আছে। হেলথ যেটা আছে এটা ন্যাশনাল সাবজেক্ট, আমি আগেও বলেছি, কিন্তু প্যান্ডেমিক ইজ হেলথ ইজ এ স্টেট সাবজেক্ট, কিন্তু প্যান্ডেমিক যেটা আছে ইট ইজ এ ন্যাশনাল ক্যালামিটি, ইটস এ ন্যাশনাল ডিজাস্টার অ্যাক্টে করা হয়েছে। কাজে কোনো অবকাশ নেই যে ন্যাশনাল গভর্নমেন্ট যদি মনে করেন আন্ডার দ্য অ্যাক্ট কি কোনো কাজ করার দরকার আছে তাহলে আমরা করব না কেন। এবার এটা যেটা করা হয়েছে যে টিম পাঠিয়ে দেওয়া হয়েছে, এরা নেমে কোথাও এসএসবি কে নিয়ে কোথাও বিএসএফ কে নিয়ে এরা মাঠে চলে গেছে। এবার এটা নিজেদের ইন্টারনাল যে ওদের সার্কুলার রয়েছে তার উল্লঙ্ঘন হয়েছে, প্লাস আমরা মনে করি যে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছে এসে কথা বলে আমাদের কাছ থেকে ব্রিফিং নিয়ে তারপরে যদি প্রয়োজন হতো ওরা ফিল্ডে যেতেন। কিন্তু এমনভাবে মনে হচ্ছে যে আমরা কিছু লুকোচ্ছি, নেমেছেন এয়ারপোর্ট থেকেই সরাসরি ফিল্ডে চলে যাচ্ছেন, এটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। আমরা বলেছি আসুন আপনারা আমার সঙ্গে কথা বলুন, রাজ্যের প্রতিনিধিত্ব করছেন চিফ সেক্রেটারি, আমার ঘরে আসুন, আমার সঙ্গে কথা বলুন, ব্রিফিং করব, তারপরে যদি মনে হবে প্রয়োজন হবে ফিল্ডে যাবেন, প্রয়োজন না হবে ফিল্ডে যাবেন না। দিস ইজ ভেরি ভেরি ক্লিয়ার আমাদের স্ট্যান্ড, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন অথবা আমরা যেটা বলছি একই কথা। ক্যালকাটাতে যে টিম এসেছে সেই টিমটা আমাকে ফোন করেছে যখন দিল্লি থেকে বলা হয়েছে এই ধরনের টিম যাচ্ছে, আমাদেরকে জানানো হয়েছে, আমাদেরকে জিজ্ঞেস করা হলো না, আমাদেরকে জানানো হয়েছে, তার 15 মিনিট মধ্যে এই টিমটা ক্যালকাটা পৌঁছে গেছে। তার মানে হচ্ছে দিল্লি থেকে টিম বেরিয়ে গেছে, রওনা করে দেওয়া হয়েছে, আমাদেরকে শুধু ধর্মের রক্ষার্থে একটা বলে দেওয়া হয়েছে এখানে টিম পাঠানো হচ্ছে। আমরা মনে করি স্টেট গভর্নমেন্ট সঙ্গে যোগাযোগ করে যদি এর মধ্যে বিশেষজ্ঞরা রয়েছেন, এমন লোক রয়েছেন যে আমাদের কে পরামর্শ দিতে পারেন, অথবা ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন টিম IMCT একে নাম দেওয়া হয়েছে, ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন টিম, যদি এই ধরনের এখানে সদস্য রয়েছেন যারা আমাদের কোনো সংবাদ কেন্দ্র সরকারের কাছে নিয়ে যেতে পারেন, অথবা যা কিছু আমাদের জিনিসপত্র ওই পিপি থেকে ওষুধ থেকে সব জিনিসপত্র দেওয়ার যে ব্যাপারে যেখানে আমরা কেন্দ্র সরকারের কাছে অপেক্ষা করছি ওরা আমাদেরকে সাহায্য করবেন, এই ধরনের যদি কোনো জিনিস থাকতো তাহলে আমরা ওয়েলকাম করতাম। কিন্তু নেমে সরাসরি মাঠে চলে যাওয়া এটাকে আমরা কিন্তু মেনে নিতে পারছি না। আমার কাছে টিম এসেছে, আমি টিমকে ডেকেছি, টিমকে ডেকে আমি কমিউনিকেট করব, ওরা আমার কাছে আসবে, আজকে দেখা করবে, আমি কমিউনিকেট করব যে টিমটা দক্ষিণবঙ্গে আছে, উত্তরবঙ্গে যে টিম আছে তাকে বলেছি ফোনে আমার সঙ্গে কথা বলতে, কিন্তু আমরা যতক্ষণ ক্লিয়ার হব না যে ওদের কি প্রয়োজন আছে কেন যাচ্ছে ততক্ষণ আমরা আমাদের রাজ্যে ওদেরকে ঘুরতে দেব না। টিম বললাম তো, যখন সংবাদ এসেছে তার 15 মিনিট মধ্যে টিমও এসে গেছে। আমি ওদেরকে ব্রিফ করব, কোথায় ব্রিফ করব সেটা এখনো আমি জানি না, কিন্তু আমি ওদেরকে আজকে সময় দিয়েছি, আমি ব্রিফ করব। আরে ওদের লজিস্টিক সাপোর্ট নেওয়ার কথা, আমাদের থেকে ট্রান্সপোর্ট আর ঘোরার ব্যবস্থা করার, আমাদের কাছ থেকে আমাদেরকে কিছু না জানিয়ে যদি নিজেরা ঘুরতে শুরু করে, এমন মনে হচ্ছে যে বিএসএফ এসএসবি একটা প্রতিপক্ষী কোনো ফোর্স আছে তাদেরকে নিয়ে ওরা ঘুরবে, এটা তো ঠিক নেই, আমাদের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। আমি বলিনি রাজ্যে ঢুকতে দেবো না, আমি বলেছি আমরা ঘুরতে, দুটোর মধ্যে তফাৎ আছে। হ্যাঁ, উচিত করছে না।
আই এম ভেরি সারপ্রাইজ দ্যাট আপনারা সবাই এত আগ্রহী আছেন, এত উৎসুক আছেন। কেন্দ্র সরকার, ফেডারেল স্ট্রাকচার, রাজ্য সরকার, এই যে ঝামেলা চলছে, এই যে মহাযুদ্ধ চলছে, যেখানে সবাইকে একসঙ্গে মিলে কাজ করতে হবে, সেখানে এই ইস্যুটা বড় হয়ে গেছে যে কেন্দ্র সরকার, রাজ্য সরকার টিম ঘুরবে কি ঘুরবে না, ফেডারেল স্ট্রাকচার ডেঞ্জারে আছে কিনা। আই এম ভেরি সারপ্রাইজড। আরে আমরা তো বলছি সেটা যা কিছু রয়েছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার বুঝে নেবে। যেখানে প্রতিবাদ করা আছে, যা করার আছে আমরা করে নেব। আরে করোনা নিয়ে যুদ্ধ চলছে, রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের কোনো যুদ্ধ নেই। তা আপনি তো ওনার টুইট দেখে নিয়েছেন, ওনার যা বক্তব্য রয়েছে অ্যাজ চিফ মিনিস্টার, উনি তো বলেই দিয়েছেন। এটা নিয়ে আবার প্রশ্ন কেন আসছে? আমরা যে এলাকাগুলিতে বেশি হচ্ছে, কলকাতাতে, হাওড়াতে, আমি আগেও বলেছি, হতে পারে উত্তর 24 পরগনা কয়েকটা অংশে, সেখানে আমরা চলাফেরাতে আরও স্ট্রিক্ট করব। সেখানে আরও যাতে লোকেদের মধ্যে, লোকেরা বাড়িতে থাকে, বাড়ি থেকে না বেরোয়, সেরকম ব্যবস্থা আমরা করছি। আমরা ব্যাংকে খোলারও নির্দেশ দিলাম না, ব্যাংকে বন্ধ করারও নির্দেশ দিলাম না। আমরা যেটা বলছি যে হটস্পট এলাকা আছে, কন্টেনমেন্ট জোন আছে, সেখানে প্রাইভেট হোক, সরকারি হোক, আধা সরকারি হোক, কোনো সংস্থাটাই কাজ করবে না। কাজে ওখানে আমরা কোনোদিন বলছি না যে ব্যাংকে বন্ধ করতে বলেছি। ওখানে প্রাইভেট হলে, গভর্নমেন্ট হলে, এমনকি কেন্দ্র সরকার, রাজ্য সরকার, কোনো দপ্তর চলবে না। যেহেতু আপনারা দেখছেন যে এত মানে যেভাবে এরা এটি বাড়ছে, আমাদেরকে এটা কিন্তু কন্টেন করার জন্য লকডাউন ছাড়া আর কোনো উপায় নেই। দেখুন, ডাক্তাররা যাতে সংক্রমিত না হন, অথবা নার্স, প্যারামেডিক্স যাতে সংক্রমিত না হন, তার জন্যে দু ধরনের ব্যবস্থা আছে। প্রথম হচ্ছে সমস্ত রকম প্রোটেকশন নিয়ে এই রকম রোগী কাছে যাওয়া। সেই প্রোটেকশন মধ্যে পিপিই সর্বোপরি হচ্ছে, তার মধ্যে মাস্ক আছে, তার মধ্যে আপনার গগলস আছে, ওই যে বস্ত্র আছে, সাদা বস্ত্র, সেটা আছে। সেই সব আমরা দিয়েই পাঠাচ্ছি, নাম্বার 1। কিন্তু আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট দিক আছে, সেটা হচ্ছে যে পেশেন্টগুলিকে দেখা যাচ্ছে যে শতকরা 70-80% মানুষ যারা আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে সারি যে অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস আছে তার সংখ্যা বেশি। এই জন্যে আমাদের যে কোভিড হসপিটাল সারা পশ্চিমবঙ্গে করা হয়েছে 66তে, তার মধ্যে 4টে রয়েছে কলকাতাতে। এই কোভিড হসপিটালে 2টো লেয়ার আছে। একটাকে বলা হয় কোভিড-1 মানে যেখানে কোভিড পজিটিভ কেসেস থাকবেন, আর একটাকে বলা হয় কোভিড-2 যেখানে সারি পেশেন্ট থাকবেন। আমাদের প্রত্যেকটা জেলাতে, এমনকি কলকাতাতেও সারি পেশেন্ট জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এবার যে কোনো হাসপাতালে, যদি সরকারি হাসপাতালে যখন সারি পেশেন্ট যাচ্ছে, তখন আমরা চেষ্টা করছি এই পেশেন্টটাকে আমাদের সারি হাসপাতালে নিয়ে যাওয়া, যেটা একটা এমআর বাঙ্গুর রয়েছে, আর একটা চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট আছে রাজারহাটে। এবার জেলাতেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাজে আইডেন্টিফাইং পোটেনশিয়াল পেশেন্টস, যাদের থেকে এই ধরনের সংক্রমণ, ডাক্তাররা সংক্রমিত হতে পারেন,
সেটা একটা দিক ব্যবস্থা নেওয়া যেটা প্রিকশনারি। আর একটা প্রিকশনারি হচ্ছে তাদেরকে সমস্ত রকম প্রোটেকশন দিয়ে ওই পেশেন্ট কাছে পাঠানো। আবার কয়েকটা জেলাতে এটাও ব্যবস্থা হয়েছে যে যেখানে যেখানে ফিভার ক্লিনিক চলছে সে ফিভার ক্লিনিককে আউটসাইড দ্য জেনারেল প্রেমাইসেস রাখা হয়েছে। তাতে হচ্ছে কি যে যদি ফিভার কেস থেকেও কিছু সংক্রমণ হয় তাহলে খুব লিমিটেড লোকেরা সংক্রমিত হন। এই জন্যে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ফিভার ক্লিনিক সেগ্রিগেট করা, সারি পেশেন্টকে সেগ্রিগেট করা, সমস্ত রকম প্রিকশন নিয়ে ইকুইপমেন্ট দিয়ে ডাক্তারদেরকে রোগী কাছে অথবা নার্সদেরকে রোগীর কাছে পাঠানো। কিন্তু এটার সত্ত্বেও অ্যাজ এ ম্যাটার অফ প্রোটোকল যখনই কোনো কেস পজিটিভ বেরোচ্ছে আমরা ওর সঙ্গে যারা যারা যুক্ত রয়েছেন তাদেরকে সেগ্রিগেট করে আমরা কোয়ারেন্টাইন করে দিচ্ছি। এই ডাইনামিক প্রসেস আছে, এই প্রসেস চলতে থাকবে। আগে আপনারা শুনতেন যে উইদাউট এনি প্রোটেকশন অথবা উইদাউট এতটা ইলাবোরেট ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে একসঙ্গে 50 জন 60 জনকে আমাদেরকে কোয়ারেন্টাইন করতে হচ্ছে, তাদের টেস্ট করতে হচ্ছে, তাদের মধ্যে যারা নেগেটিভ থাকছেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এখন কিন্তু সেই সংখ্যাটা ক্রমশ কমছে। এটা নতুন প্রোটোকল, এটা সব জায়গায় স্টেবিলাইজ করতে সময় লাগবে। কিন্তু আপনাদের মাধ্যমে আমরা এটা বলবো যে সারি পেশেন্ট, ফিভার পেশেন্ট এইগুলোকে যে ডাক্তার নার্স প্রাইভেটই দেখুন, সরকারি হাসপাতালে দেখুন, একটু সাবধান সহ দেখতে সাবধানী রাখতে হবে যাতে ওখান থেকে আবার ওরা ইনফেক্টেড না হয়ে যায়। এটা যেমন কতগুলো ব্যাপারে খুব ক্লিয়ার আমরা বলতে পারছি না। তার মধ্যে যেমন আগেও কয়েকবার আপনারা শুনেছেন হটস্পট এইসব নিয়ে, রেড জোন, রেড স্পট, ওই রকম কমিউনিটি সংক্রমণ যেটা বলা হয়, কমিউনিটি সংক্রমণ ভারতবর্ষে এখনো কিন্তু আইসিএমআর অফিসিয়ালি বলছে না যে কমিউনিটি সংক্রমণ হয়েছে। কন্ট্যাক্ট ট্রেসিংয়ের যদি কোথাও ঘাটতি থাকছে সেখান থেকে কিছু কমিউনিটি লেভেলে মানে কিছু স্পোরেডিক কেস পাওয়া যাচ্ছে, কিন্তু এখনো আমাদের এক্সপার্ট গ্রুপ অথবা আইসিএমআর থেকে কমিউনিটি সংক্রমণের কথা বলা হয়নি। Something went wrong. If we were so accurate in putting our fingers on what went wrong, we would have immediately taken care of. But in a society where there is a lot of mixing, who has met whom and when, it is very difficult to identify. So that is why the lesser the movement, the more the chances of containing the spread of infection. So we are only following that. The challenge is that we expect a certain disciplined behavior from every citizen. I hope that everybody realizes the responsibility she carries on her head and her shoulders, and everybody comes forward and shares this responsibility. I have said, you have come late perhaps, I have said that had law been the only way out, we would have been successful in doing whatever we want to do, but this requires participation of 10 crore people of West Bengal in the whole drive, which is not a small number. So we want everybody to remain at home, we want everybody to be safe, and we want everybody to be disciplined, and not only ensuring that they are at home, they should also ensure that people in their locality don't move out unnecessarily. Only in case of extreme emergency they should move out, otherwise everybody should be indoors. Okay.
আমরা চেষ্টা করছি যে বাজারকে ব্যারিকেড করব, প্লাস বাজারে এট এ গিভেন পয়েন্ট অফ টাইম একটা সীমিত নম্বরের মানুষকে এলাও করব। মোটামুটি 5 থেকে 10 জন ঢুকবে, বাজার করবে, বেরোবে, তারপরে আবার কয়েকজন ঢুকবে। কিন্তু আপনারা জানেন যে জায়গা কম, মানুষ বেশি, আমাদের ডেন্সিটি অফ পপুলেশন ইজ ভেরি হাই। দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর আস, that it's a hugely dense state in terms of population. So this is a big challenge for us, but we are doing our best and we are getting full cooperation from people in doing that. আরে এই আমরা তো বলেছি 25% থেকে বেশি হবে না, আবার অ্যাটেন্ডেন্স নিয়ে কি প্রশ্ন? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। This is quite a theoretical construct. I don't know what does it mean. This has come from Government of India as a suggestion. We have considered the suggestion, but you see, people who are working in different factories, people who are working in different agriculture field or enterprises, those people are there. So even if they are stuck, once these enterprises start, they will get their start working in those places. So in terms of stuck migrant labor, if they are working in sectors which we are gradually opening up, they will get job into those sectors because they were there earlier also. In case of such people who are not engaged, who were not engaged in such enterprises, যেটাকে খোলা হচ্ছে, তাহলে এরা এখন আরো কিছুদিন স্টাক থাকবে। আর আমাদের সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে বাইরে, আমাদের যারা রয়েছেন, আমরা তো বললাম আপনাদেরকে যে আমরা ওদের জন্য এই মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছি, স্নেহের পরশ, সেটাতে ওরা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আমরা ওদেরকে যা কিছু সাহায্য প্রদান করার কথা বলা হয়েছে সেটা আমরা করব। তার পাশাপাশি ইন্ডিভিজুয়ালি যখন যখন আমাদের কাছে ফোন আসছে অথবা লোকেরা যোগাযোগ করছেন, তখন আমরা স্থানীয়ভাবে যে লোকাল গভর্নমেন্টকে বলে, ওখানকার চিফ সেক্রেটারিকে বলে, অথবা নোডাল অফিসার, প্রায় প্রত্যেকটা স্টেটের একজন নোডাল অফিসার আছেন যিনি এই মাইগ্রেন্ট লেবারটা দেখছেন, তাকে বলে আমরা ব্যবস্থা করছি। I don't know what will I ask them because I haven't talked to them. ঠিক আছে, থ্যাংক ইউ।